প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডয়েচে ভেলে বাংলার ফেসবুক লাইভে। আমি অমৃতা পারভেজ আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে বন্ড স্টুডিও থেকে যোগ দিচ্ছেন জুবাইর আহমেদ এবং আরাফাতুল ইসলাম। ঢাকা থেকে যুক্ত হচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ ও বিশ্লেষক শরীফুল হাসান এবং কলকাতা থেকে সহকর্মী সময়িতা চক্রবর্তী। আপনারা জানেন যে ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধে বাংলাদেশের উপর তার অর্থনৈতিক প্রভাব কি এবং ইউরোপের প্রতিক্রিয়া কি এই যুদ্ধে সব এবং ভারতীয় প্রবাসী শ্রমিক যারা আছেন তাদের অবস্থা কি, সব বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে, লিখুন মন্তব্যে। আমরা সেই প্রশ্ন এবং মতামতগুলো তুলে ধরবো আমাদের আলোচনায়। আমি প্রথমেই একটু আপনাদের জানিয়ে রাখি যে এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় যে রেড ক্রিসেন্ট তারা এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। কুয়েতে আজ সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে আজ সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। প্রথমে আমি এ বিষয়ে আলোচনা করতে চলে যেতে চাই আরাফাতুল ইসলামের কাছে। আরাফাত, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে যে বাংলাদেশে যে অভিবাসীরা প্রবাসীরা যে আছেন মধ্যপ্রাচ্যে তাদের অবস্থা কি, তাদের সম্পর্কে এখন পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন আরাফাত? আমি আরাফাতের কথা শুনতে পাচ্ছি না। সম্ভবত মিউট করা আছে। আমি আমার হ্যাঁ, এবার আশা করি শুনতে আরাফাত পাচ্ছেন? বলতে পারেন আপনি। জি, জি, যেমনটা বলছিলাম যে ২ জন বাংলাদেশী এখনো অবধি নিহত হয়েছেন ইরান যুদ্ধে। তবে তাদের কেউই ইরানে ছিলেন না। মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে একজন মারা গেছেন রোববার। তার নাম আ আবুল মহসিন ওরফে তারেক। তিনি রাজধানী মানামার আরসি ড্রাইভ ডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তো রোববার আ তিনি নিহত হয়েছেন এই যুদ্ধে। আর আরেকজন মারা গেছেন শনিবার সংযুক্ত আরব আমিরাতে। তার নাম সালেহ আহমেদ। আ তিনি গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলার ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। কুয়েতে কয়েকজন বাংলাদেশী আহত হয়েছেন। আ এর বাইরে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করছেন যে তারা যারা আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশীরা তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি জানেন যে অনেক বাংলাদেশী আ কর্মী যারা আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারা যেতে পারছেন না। তারা আটকে গেছেন। কারণ হচ্ছে গিয়ে যেহেতু এখন আপাতত বিভিন্ন রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। আ তো বাংলাদেশীরাও এখনো অবধি বাংলাদেশীরাও কয়েকজন হতাহত হয়েছেন। যারা কাজ করতে যাবেন বিভিন্ন দেশে তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। ধন্যবাদ আরাফাত। আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই। যে আমরা জেনেছি যে আম আ আজকে আ আ বাংলাদেশ সরকার এবং বিরোধী দলীয় যে দল আমাদের যে আছে বাংলাদেশে তারা একটি প্রতিক্রিয়া জানিয়েছে। তো সেই প্রতিক্রিয়া সম্পর্কে যদি আপনি আমাদের জানান যে ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যিনি নিহত হয়েছেন গতকাল, তার হত্যার ঘটনাকে কেন্দ্র করেও একটি প্রতিক্রিয়া এসেছে। সে বিষয়ে যদি আমাদের দর্শকদের আপনি একটু জানান। আপনি যেমনটা বললেন যে সপ্তাহান্তে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেই বিবৃতিতে বাংলাদেশ সতর্ক করে বলেছে যে শত্রুতার ধারাবাহিকতা প্রক্রিয়া শুধু কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের সুরক্ষাকে বিপন্ন করবে। এটা বাংলাদেশ মনে করছে। এছাড়া বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তবে এই বিবৃতি নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে যে এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এবং এই ইরানে হামলার ঘটনায় কোনো নিন্দাও জানানো হয়নি। তো এই বিবৃতি নিয়ে অনেকে বলতে চাচ্ছে যে বিবৃতিটা ঠিক মানে তাদের ভাষায় কোট আনকোট যে একপেশে বিবৃতি তাদের কাছে মনে হচ্ছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে বিরোধী দল জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও ইরান হামলার নিন্দা জানিয়েছেন। কিন্তু তার ক্ষেত্রেও যেটা হয়েছে যে তিনি আসলে যুক্তরাষ্ট্রের নাম সেই বিবৃতিতে কোথাও উল্লেখ করেননি। এবং আরেকটি বিষয় আপনি যেটা একটু আগে বললেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই
তিনি নিহত হওয়ায় সেই বিষয়েও আসলে কোনো মন্তব্য করেননি শফিকুর রহমান। বাংলাদেশে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই জায়গাটাতে এই হত্যারও তিনি নিন্দা করেননি। তিনি যে এই হামলায় নিহত হয়েছেন তার নিন্দা করা হয়নি ইরান যুদ্ধে। এখানে আরেকটু বিষয় আসলে আপনাকে বলে রাখা দরকার যে বাংলাদেশের একটা অবস্থান রয়েছে যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী রয়েছে। তো ফলে আ আ যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে এখানে খুবই স্পর্শকাতর একটি বিষয় বাংলাদেশের জন্য। কারণ যেসব দেশে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে সেই দেশগুলোতে অনেক বাংলাদেশী কর্মী কাজ করেন। ফলে বাংলাদেশের অনেক কিছু বিচার বিবেচনা করে আসলে এই বিষয়ে বিবৃতি দিতে হচ্ছে। আরাফাত, আপনাকে এবার প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যেগুলো দুবাই, বাহরাইন, কুয়েত ও কাতার যাওয়ার কথা। তবে ওমান, সৌদি আরব এসব অঞ্চলে অন্যান্য বাকি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ফ্লাইট চলাচল অব্যাহত আছে। আমি একটু এবার যেতে চাই শরীফুল হাসানের কাছে। শরীফুল, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যুদ্ধে বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? না, ধন্যবাদ অমৃতা, ধন্যবাদ ডয়েচে ভেলে। আপনি জানতে চাইছিলেন কি প্রভাব ফেলবে, কিন্তু প্রভাব তো আপনি দেখেন ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ইরানের বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি যুদ্ধ করছে, কিন্তু তার বাইরে যে কয়েকজন দেশের লোক প্রাণ হারিয়েছে আপনি আরাফাতের মুখে শুনছিলেন, তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই দুজন বাংলাদেশি রয়েছে, একজন সংযুক্ত আরব আমিরাতে এবং আরেকজন বাহরাইনে মারা গেছে। তো দুজন মানুষের প্রাণহানি তো আসলে গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও মানুষের জীবন আসলে পাওয়া যায় না। আমরা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বলি হয় যুদ্ধে। তো তার মানে হচ্ছে আপনার এই মুহূর্তে দুজন প্রাণহানি মানুষ হয়েছে, আমরা দেখেছি ইরানের শিশু মারা গেছে। এখন সামনে যদি এই যুদ্ধটা অব্যাহত রাখে, আপনি জানেন আমাদের 1 কোটিরও বেশি লোক আসলে দেশের বাইরে আছে, এর মধ্যে 75 লাখ লোক মূলত জিসিসি কান্ট্রিতে, এই উপসাগরের 6টা দেশে আমাদের 75 লাখ লোক রয়েছে, পাশাপাশি জর্ডান, লেবাননে আমাদের লোকজন রয়েছে। তো এইরকম একটা যুদ্ধ যদি চলমান হয়, আপনি যেটা বলছেন ফ্লাইট বাতিল হয়েছে, গত 3 দিনই 102টা ফ্লাইট বাতিল হয়েছে। আমাদের কর্মীরা যেসব দেশে যাচ্ছে সাধারণত আসলে তাদের প্রক্রিয়াটা করা হয় ভিসার মেয়াদ একদম যখন শেষ হয়ে যায়। অনেকের কিন্তু 2 দিন 3 দিন তাদের ভিসার মেয়াদ রয়েছে। এখন সেই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে তারা যদি নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারে, তাদের কি হবে? সরাসরি যদি বলি, আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো আমাদের প্রতি বছর 10 লাখেরও বেশি লোক দেশের বাইরে যায়, যার একটা বড় অংশ, প্রায় বলতে গেলে তার 80% যায় মধ্যপ্রাচ্যে। প্রতি মাসে গড়ে 1 লাখ লোক বিদেশে যায়। তাহলে এই যে দুদিনে যে আমাদের শতাধিক ফ্লাইট বাতিল হলো, যে কর্মীরা যেতে পারলো না, সামনে যারা যেতে পারবে না, তাদের কি হবে? যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, যদিও আশঙ্কা করছি যে এই যুদ্ধটা হয়তো দীর্ঘস্থায়ী হবে না, কারণ ইরান ইতিমধ্যেই আয়াতুল্লাহ খোমেনি সহ শীর্ষ নেতৃবৃন্দ মারা গেছে। তারা আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে কতক্ষণ দীর্ঘায়িত করতে পারবে। যদি দীর্ঘায়িত হয় মানে তাহলে তো আপনার বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী আয় প্রভাব পড়বে। তার পাশাপাশি কিন্তু আরো কয়েকটা সংকট হবে। আপনি জানেন আমাদের অর্থনীতির আরেকটা মূল জিনিস হচ্ছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। আমরা কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরটা সাগর পথে বিভিন্ন দেশে যায়। এখন যদি এই মুহূর্তে যুদ্ধটা চলে, আপনি মধ্যপ্রাচ্যে বা রেড সি, লোহিত সাগরে যদি আপনি জাহাজ চলাচল করতে না পারেন, জাহাজগুলো যদি আপনার আফ্রিকার দেশগুলো ঘুরে মানে গুড হোপ বা কেপ ঘুরে যদি যেতে হয়, আপনার আরো অন্তত পক্ষে 10 থেকে 15 দিন অতিরিক্ত সময় লাগবে। 10 থেকে 15 দিন অতিরিক্ত সময় মানে আপনার জ্বালানির খরচ আপনার 30 থেকে 40% বেশি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি সংকটের কারণে একদিকে খরচ বাড়বে, আবার আপনি এই যে যুদ্ধ যদি দীর্ঘ সময় চলে, আপনি জ্বালানি রিজার্ভটা কতদিন আছে? আমাদের মতো দেশগুলোতে কিন্তু অনেক দীর্ঘ সময় আমাদের জ্বালানি নাই। তাহলে আপনার জ্বালানি সংকটে আমরা পড়তে পারি। জ্বালানি সংকট মানে আপনার গাড়ি, তেল পরিবহন যেমন আছে, তেমনি এলএনজি আমাদের আনতে হয়, বাসা বাড়ি রান্না করা, সেই জায়গাতে আমরা সংকটে পড়বো। এবং বাংলাদেশের মতো দেশের কিন্তু অর্থনীতি এখন যে জায়গায় আছে, আপনি একটা সাময়িক সংকট, অন্তর্বর্তীকালীন সরকারের পর দিয়ে একটা নির্বাচিত সরকার মাত্র ক্ষমতা এসেছে, এখনো 1 মাসও হয়নি। তো তাদের পক্ষে কিন্তু এই যে অর্থনীতির যে সংকটগুলো পড়বে, যদি প্রবাসী আয় কমে, যদি জ্বালানির তেলের দাম বেড়ে যায় এবং এই রোজার সময়টা, সমস্ত কিছু মিলে আমি মনে করি যে আমাদের মূল ধাক্কাটা আসলে লাগবে হচ্ছে অর্থনীতি, আমাদের প্রবাসী আয়, কর্মসংস্থান, রেডিমেড গার্মেন্টস। এবং সময়টা যেহেতু রোজার মাস, আপনি জানেন মুসলিম দেশগুলোতে রোজার এই সময়টাতে অনেক রোজা ঈদকে কেন্দ্র করে অর্থনীতি, অনেক পণ্য আমদানি করতে হয়। সবকিছু মিলিয়ে আসলে সংকটটা কেমন হবে নির্ভর করে আসলে যুদ্ধটা কতটা দিন ধরে যাচ্ছে।
এই সরফুল, মুহূর্তের আপনার যুদ্ধে কাছে যে আমি আবারও ফিরবো। তার আগে আমি একটু যেতে চাই জুবাইর আহমেদের কাছে। জুবাইর, যেমনটাই শরীফুল বলছিলেন যে অর্থনৈতিক একটা বড় চাপ আসবে বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে হরমুজ প্রণালী তো একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট এই মধ্যপ্রাচ্যে, সেই ক্ষেত্রে এখানে আসলেই অর্থনীতির কি ধরনের সংকট তৈরি হতে যাচ্ছে? ধন্যবাদ অমৃতা। শরীফুল হাসান কিছুটা বলছিলেন। মূলত আপনি যদি দেখেন যে এই যে হরমুজ প্রণালী যেটি বলছিলেন যে মানে গালফ যে দেশগুলো, উপসাগরীয় দেশগুলো, সেগুলো থেকে যে তেল এবং বা বা জ্বালানি তেল এবং হচ্ছে যে এলএনজি, সেগুলো যেই পথ দিয়ে যায়, সেই পথ দিয়ে যাওয়ার মানে এশিয়াতে মূলত যেই পথগুলো দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে যায়, সেই পথটা আসলে ওই একটি ওই 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 প্রণালীটি দিয়ে যায়, এবং প্রণালীর একটি অংশ ওই যে জায়গাটি হচ্ছে ৩৩ কিলোমিটারের মতো বিস্তৃত, সেই জায়গাটি হচ্ছে ইরানের সঙ্গে, এবং সেই কারণে হচ্ছে যে ইরান ওই জায়গাটি যদি প্রণালীটি যদি বন্ধ করে দেয় বা কোনোভাবে সেটিকে যদি বাধাগ্রস্ত করে, তাহলে যেটি হয় যে এই তেলের যে চলাচল সেটি প্রভাব ফেলবে। এখন আপনি যদি দেখেন যে সারা বিশ্বে যে জ্বালানি তেল যেটি সারা বিশ্বে জ্বালানি তেল সমুদ্র পথে যে জ্বালানি তেল যেটি যায়, তার ৩০ ভাগ আসে কিন্তু হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে। আপনি টোটালের ২০% কিন্তু ধরেন যে সমুদ্র পথে যেসব জ্বালানি যায় তার ৩০%, এবং সেইখান থেকে আরো আমি এলএনজির কথা বলছিলাম, যে লিকুইড ন্যাচারাল গ্যাস, সেটিও যায় প্রায় ২০% এর মতো। তো আ এবং এর প্রায় ৭০ থেকে ৮০ ভাগ যায় হচ্ছে এশিয়ার মার্কেটে। তাহলে আপনি যদি দেখেন যে এরই মধ্যে এই সংকটের কারণে এরই মধ্যে যে জ্বালানি তেলের যে ব্যারেল প্রতি দাম, সেটি আ এরই মধ্যে আজ যেটি দেখতে পাচ্ছি আমরা, প্রায় $৮২ মতো হয়ে গেছে, এবং সেটি যদি $১০০ উপরে চলে যায়, এবং যেটি ধারণা করা হচ্ছে সেটি চলে যেতে পারে, তাহলে একটা বড় ধাক্কা, যেটি আমরা ২০২২ সালে দেখেছিলাম, ২০২১ সালে আ উম ই ইউক্রেনে রাশিয়ার হামলার পরে আমরা যেটি দেখেছিলাম, তার পরপরের বছর এই 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 আ উম তেলের সরবরাহ এবং সার্বিকভাবে যে এই একটা সংকট তৈরি হয়েছিল, $১২০-৩০ পর্যন্ত ব্যারেল প্রতি দাম চলে গেছিল, এবং তাতে কি হয়? তাতে যেটি হচ্ছে যে প্রথমত আপনার যে শিপিং যে কস্ট, যেটির কথা হাসানও বলছিলেন, যে শিপিং এর কস্ট সেটি বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেটির দাম বেড়ে যাচ্ছে, এবং শিপিং এর কস্টের যে এবং ইন্সুরেন্স অনেক বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে এই পণ্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটির একটা ইন্সুরেন্স থাকে, এবং সেই ইন্সুরেন্স একটা অনেক বড় রকমের অর্থ। এখন যদি কোনো একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ইন্সুরেন্স সেটির আ সেটির পয়সা দেয়। এখন আপনার যেহেতু রিস্ক বেড়ে যাচ্ছে যুদ্ধের কারণে, তখন তার মানে হচ্ছে যে আপনার সেখানে ইন্সুরেন্সের প্রিমিয়ামও অনেক বেড়ে যাচ্ছে। সেটি একটি বড় প্রভাব, এবং দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, এবং মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, তখন যেটি হয় যে আপনার তার প্রভাব পড়ে যে সেন্ট্রাল যে বিভিন্ন দেশের যে ব্যাংকগুলো, তারা যেটি করে যে তাদের যে ইন্টারেস্ট রেট, সেটি হচ্ছে তারা দীর্ঘায়িত করে, তারা সেটিকে ব্যবসা বান্ধব করার জন্য সেই সুযোগটা দেয় না। কারণ হচ্ছে যে তাকে আবার মূল্যস্ফীতিও ম্যানেজ করতে হবে। তাতে কি হয়? আপনার কস্ট অফ বিজনেসও বেড়ে যায়। তার মানে অর্থনৈতিক যে সার্বিক অগ্রগতি, সেটি অনেক শ্লথ হয়ে যায়। আপনি যদি দেখেন যে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান বা ভারতের দিকে তাকান, আ আ মানে এই আ বাংলাদেশের কিন্তু যে তেল এবং জ্বালানি তেল এবং হচ্ছে আ এলএনজি যেটি আসে বাংলাদেশে, তার কিন্তু শতভাগই আসে হচ্ছে বাইরে থেকে। প্রায় শতভাগ। আমাদের একটা ইস্টার্ন রিফাইনারি আছে, সেইটি খুব অল্প মিনিমাম আ হচ্ছে সেটি তেল পরিশোধন করে। বা সব তেলই আমরা ধরতে পারি শতভাগই বাইরে থেকে আসে, এবং তার মানে সবই আসে মূলত আসলে এই জায়গা থেকে। তাহলে বাংলাদেশ একটা বড় আ ধাক্কা খাবে, এবং বাংলাদেশ এবং ভারতেও সেইরকম, ভারতেরও একটা বড় অংশ তেলের আমদানি আসে সেখান থেকে। আ অন্তত তাদের তেলের যে জ্বালানি তেলের যে ৩ ভাগের ১ ভাগ আসে সেখান থেকে। তো সেখানেও তো আপনার পণ্যের দাম বাড়বে, ইনফ্লেশন বাড়বে। সবকিছু মিলিয়ে সেটির প্রভাব বাড়বে। বাংলাদেশে বাড়তি যেটা হবে, বাংলাদেশে তখন আপনার বিদ্যুতের লোডশেডিং ও বাড়বে। এবং কারণ হচ্ছে যে এই এলএনজি এবং জ্বালানি তেলের উপর বাংলাদেশের যে বা বিদ্যুতের উৎপাদন, তার একটা অংশ নির্ভর করে। তো এইরকম একটা বড় প্রভাব, অর্থনৈতিক প্রভাব পড়বে। আর এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন মানে এই মুদ্রাস্ফীতি, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে আ সুইস যে আম তাদের যে মুদ্রা, সেটি এরই মধ্যে সেটিরও ইনফ্লেশন হচ্ছে। আপনি যদি দেখেন যে বে বা যেসব আ ডলারের বিপরীতে যেসব দেশের যে মুদ্রার যে মান, সেটি একটু নড়বড়ে, তাদের সবার আস্তে, আস্তে
কিন্তু অলরেডি সেগুলোতে প্রভাব পড়ছে এবং সেটি আগামীতে আরো পড়বে। সুতরাং আপনি যদি ওভারঅল বলেন যে মানে এই হরমুজ প্রণালী কেন্দ্রিক যে অর্থনীতি এবং সেটির যে প্রভাব, সেটি সারা বিশ্বকেই একটি বড় ধাক্কা দিতে যাচ্ছে। ধন্যবাদ জুবাইর। আমি একটু দর্শকদের মতামত পড়তে চাই। দর্শকদের মধ্যে থেকে আনোয়ার খান, যিনি কুয়েতে আছেন, তিনি লিখেছেন যে কুয়েতে বিমান বিধ্বস্ত হয়েছে, আমার বাসার সামনে, আমাদের নেয়ার ব্যবস্থা করা হোক। এবং আরো অনেকেই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন জানেন, আমাদের এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটিও লিখুন মন্তব্যে। এবার আমি একটু সময়িতার কাছে যেতে চাই, সময়িতা চক্রবর্তী, যিনি আছেন কলকাতায়। সময়িতা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে ভারতের কতগুলো ফ্লাইট এখন পর্যন্ত বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যে, এবং সেখানে যারা আছেন প্রবাসী ভারতীয়রা, তাদের সাথে তো আপনার যোগাযোগ হয়েছে, তারা তাদের কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনার কাছে? প্রথমেই যেটা জানাই সেটা হচ্ছে যে আজকে এখনো পর্যন্ত 20টি ফ্লাইট বাতিল হয়েছে। এমিরেটস থেকে 4টি যাওয়ার এবং আসার, কাতার এয়ারওয়েজ এর 2টি যাওয়ার এবং আসার, এতিহাদের 2টি যাওয়ার আসার, এয়ার আরাবিয়ার 1টি এবং ফ্লাই দুবাই এর 1টি যাওয়ার এবং আসার। মোট 20টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল 14টি ফ্লাইট বাতিল হয়েছিল শনিবার। এবং মূলত 2 রকমের মানুষ, ভারতীয়রা তারা এই মুহূর্তে আটকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়। একদল যারা টুরিস্ট, যারা ওখানে বেড়াতে গেছেন, সেরকম অনেক মানুষের সাথে আমার অলরেডি কথা হয়েছে, যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে মানে ওখানে বেড়াতে গিয়ে নামার পরে জানতে পেরেছেন পরবর্তী ফ্লাইট নেওয়া সম্ভব নয়। কেউ হোটেলে থেকেছেন, কেউ তাদের বন্ধু বান্ধব এইরকম তাদের আশ্রয় নিয়েছেন। এইরকম একটা দল যেরকম আছে, সেরকম আরেকটা দল যারা আসলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাসিন্দা, যাদের মধ্যে একটা বড় অংশের মানুষ যারা এখান থেকে চাকরি করতে, চাকরির সুবাদে ওখানে গেছেন। আরেকটা বড় অংশের মানুষ যারা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন অঞ্চল থেকে যারা ওখানে গিয়ে আছেন, সেই সংখ্যাটা প্রায় লক্ষাধিক। সেই রকম মানুষ রয়েছেন। এছাড়াও ভারতের প্রচুর পড়ুয়া, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন। পড়ুয়াদের মূল অংশটা মূলত জম্মু কাশ্মীর থেকে যাওয়া। জম্মু কাশ্মীরের বহু পড়ুয়া মধ্যপ্রাচ্যে পড়াশোনা করেন। প্রায় 3000 পড়ুয়া ওখানে এই মুহূর্তে আটকে আছেন। আর বেড়াতে গিয়ে আটকে পড়েছেন এরকম মানুষের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন। আপনারা জানেন পিডি সিন্ধু ওখানে আটকে পড়েছেন। এছাড়াও ওখানে আমাদের এখানকার একজন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী, তিনি তার সন্তানের সঙ্গে, তার ছেলে ইউভানের সঙ্গে ওখানে আটকে পড়েছেন। আমাদের বন্ধু বান্ধবদের অনেকে ওখানে আটকে পড়েছেন, তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। ধন্যবাদ সময়িতা আপনাকে। আমি এবার আবারও একটু যেতে চাই শরীফুল হাসানের কাছে। শরীফুল, আপনার কাছে আমার প্রশ্ন প্রবাসীদের কথা। সেখানে যাদের আসলে ভিসার মেয়াদ খুব কম, যারা এখানে আটকে পড়েছেন, তাদের ক্ষেত্রে সরকার কি ধরনের সহায়তা দিচ্ছে, বা যারা ওখান থেকে আসার কথা এবং ওখানেও আটকে পড়েছেন, এক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তাদেরকে ফেরানোর ব্যাপারে? ধন্যবাদ। আপনি জানেন যে সংকটটা একেবারেই হঠাৎ করেই শুরু হয়েছে শনিবার থেকে। তো এই মুহূর্তে আসলে যারা যেতে পারছেন না, তারা কত, তাদের সংখ্যা কি, তাদের বিষয়ে কি করবেন। তো আমরা দেখেছি আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা বিমানবন্দরে আছেন, গত কয়েকদিন ধরে তারা যাচ্ছেন, কথা বলছেন, প্রবাসীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা বিশেষ সেল গঠন করেছেন আপাতত, এবং এই যে ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান, সেই জন্য তারা বলছেন যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা সেই বিশেষ সেলের মাধ্যমে যোগাযোগ করে আমরা যেই দেশগুলোতে যারা যেতে পারছে না সেই দেশের সাথে কথাবার্তা বলে আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করব। তো এই ধরনের সংকট কিন্তু এবারই প্রথম নয়। এর আগে আমরা কোভিড বা করোনা মহামারী চলাকালে আমরা দেখেছিলাম যে অনেক প্রবাসী কর্মী যেতে পারে না। এখন বাংলাদেশের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আপনার প্রতি মাসে আমাদের গড়ে 1 লাখেরও বেশি লোক দেশের বাইরে যায়, যার একটা আপনার 80 থেকে 85% মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যায়। তো এত বিপুল সংখ্যক কর্মী, তারা আসলে যেতে না পারলে তাদের কি হবে? এখানে তো কয়েক ধরনের রয়েছে। একদল যারা নতুন করে যাবে, কিন্তু আরেক দল রয়েছে সে হয়তো ছুটিতে এসেছিল, সে এখন কিভাবে যাবেন, তার নিয়োগকর্তার সঙ্গে তার যোগাযোগটা করে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার
যুদ্ধের সাথে সম্পর্কিত। আপনার যদি এই ধরনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু বিশেষ করে কনস্ট্রাকশনের কাজগুলো, নির্মাণ কাজ বন্ধ, অনেক কিছু বন্ধ থাকবে। কারণ সেই ক্ষেত্রে ধরেন অনেক কর্মী যারা হয়তো এই মুহূর্তে যেতে পারছে না, সামনের দিনগুলোতে তাদের কাজটা যদি বন্ধ হয়ে যায়, আদৌ তারা যেতে পারবেন কিনা সে ধরনের সংখ্যা কিন্তু তৈরি হয়। এবং সবকিছু মিলে যা হয় আসলে সুনির্দিষ্ট তথ্য নেই, কেউই সুনির্দিষ্ট করে কর্মীদের বলতে পারছে না যে আসলে তার কি হবে, তার ভবিষ্যৎটা কি। এবং মানুষের কাছে যখন সুনির্দিষ্ট তথ্য থাকে না, সে তখন আরো বেশি বিচলিত হয়ে পড়ে যে আবার কি হবে, আমি যেতে না পারলে কি হবে, আমার নিয়োগকর্তা কি করবে। তো সেই জায়গাগুলোতে সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা চেষ্টা করছেন কথাবার্তা বলার জন্য, কিন্তু আসলে সবাই আসলে এতটাই, আমি বলবো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা এমন একটা জটিল পরিস্থিতি থেকে যাচ্ছে, সেই তুলনায় আসলে এই বিষয়গুলো কি হবে এই মুহূর্তে চট করে কোনো সমাধান আসলে বলা সম্ভব না। আমরা হয়তো আগামী কয়েকটা দিন গেলে বুঝতে পারবো যে আসলে তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটছে। ধন্যবাদ শরীফুল হাসান আপনাকে। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং এই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনাদের কোনো যদি প্রশ্ন বা মতামত থেকে থাকে দয়া করে লিখুন মন্তব্যে। আমি এবার একটু যেতে চাই আরাফাতুল ইসলামের কাছে। আরাফাত, আন্তর্জাতিক যে বিশ্ব, তারা আসলে এই যুদ্ধে প্রতিক্রিয়া কেমন দেখাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আ আ যেটা একটু আগে আসলে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের প্রতিক্রিয়া, সেখানে একটি বিষয় আমি একটু যোগ করে দিই যে আজকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি দিয়েছে এবং সেখানে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর হত্যাকাণ্ডের খবরে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন। এবং মানে সেটা আজকে তাদের এই বিবৃতিটা এসেছে। এর বাইরে ইউরোপের যে প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন যে যুক্তরাজ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে বিভিন্ন বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এটা একটা নতুন ডেভেলপমেন্ট এবং আসলে গতকাল অবধি যুক্তরাজ্য এই অনুমতি দেয়নি। আ এর বাইরে জার্মানিও ইরান যুদ্ধে যুক্ত হবে কিনা সেই বিষয়ে নানা রকম খবর আসছিল। কোনো সংবাদপত্র এরকম একটি খবর দিয়েছিল যে জার্মানি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কিন্তু জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান বারেফুল তিনি বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে ইরান যুদ্ধে যুক্ত হওয়ার জার্মানির কোনো রকম পরিকল্পনা নেই এবং জার্মানির সেরকম সামরিক সক্ষমতা নেই, এমনটাও তিনি বলেছেন বলে আজকে একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে। এর বাইরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলেছেন যে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তা না হলে এ অঞ্চলে আরো বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও তার মন্তব্যে তিনি বলেছেন। এর বাইরে ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তারা ৩ জন একটি যৌথ বিবৃতি দিয়েছে যেখানে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতেও আহ্বান জানানো হয়েছে। আর জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ আরাফাতুল। আমি সর্বশেষ যেতে চাই জুবাইর আহমেদের কাছে। জুবাইর, ইউরোপের আসলে দৃষ্টিভঙ্গি কি দেখছেন আপনি এই যুদ্ধকে লক্ষ্য করে? আহ, আপনি যদি দেখেন যে ইউরোপ আসলে একটু মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে, যেটি আরাফাতুল ইসলাম বলছিলেন, আপনি দেখেন যে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য তারা একটি প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়াতে তারা যেটি বলেছেন যে তারা এই যে হামলা মূলত হচ্ছে যে ইরানকে আলোচনায় আসার জন্য এবং কূটনৈতিক সমাধান বের করার জন্য, সেইটি নিয়ে তারা এক ধরনের একটা তারা 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 যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে সেটি বলেছেন। কিন্তু সেখানে তারা যেটি করেননি সেটি হচ্ছে যে যুক্তরাজ্য, জার্মানি কিংবা ফ্রান্স তারা হচ্ছে যে এই ইরানে যে হামলা, সেই হামলার জন্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো সমালোচনা করেনি। তো বিষয়টি হচ্ছে যে এই মানে কিন্তু তারা যেটি করেছে যে একটি ইউরোপ বা ইইউ যেটি করছে যে তারা হচ্ছে একটি কূটনৈতিক সমাধানের বিষয়টিকেই তারা বারবার সামনে আনছে। মূলত তারা হচ্ছে যে আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা এগুলা মেনে চলার আহ্বান জানিয়েছে। কিন্তু আপনি যদি আবার দেখেন যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা যেটি দেখছি, যেমন স্পেন যেটি বলেছে যে তারা মনে করে যে এটা একটা আন্তর্জাতিক যে অর্ডার সেটিকে ক্ষতিগ্রস্ত করবে এই যুদ্ধ। হ্যাঁ? এবং মানে এই শঙ্কা প্রকাশ করছে। একই সঙ্গে অন্যান্য আরো ২-১ টি দেশ যেমন নরওয়েকে আমরা দেখেছি। তারাও তেমনই একটি প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু মানে মূলত যেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে, ইউরোপীয় যে নেতাদের মধ্যে তারা একটি উদ্বেগ এবং সতর্কতা সেটি দেখতে পাচ্ছি যে তারা মূলত এই আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য যেটা বিপজ্জনক এই বিষয়টি বলছেন। তারা যেটি বলছেন সবাইকে রেস্ট্রেইন মানে সংযম এবং কূটনৈতিক সমাধান
এটির দিকে তারা মূলত করছেন। একই সঙ্গে হচ্ছে যে ইরানের যে পাল্টা হামলা যেটি আমি বললাম যে ৩ টি দেশ সেটি আ নিন্দা করেছে এবং তারা যেটি করছে যে মূলত যে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে এই যুদ্ধটা যখন ইরানের যে পাল্টা হামলায় কি হচ্ছে তারা এই গালফের অন্যান্য দেশগুলোতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করছে এবং তাতে কি হচ্ছে যে এইখানে এবং হরমুজ প্রণালীর কথা আমরা বলছিলাম যে এই যে এটাকে নিয়ে যে অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের যে ইউরোপিয়ান যারা এলাই কিংবা মিত্র দেশ তাদের সঙ্গে তাদের জন্য তারা যে কনসার্ন সেটি প্রকাশ করেছেন তাদের এবং একই সঙ্গে এই অর্থনৈতিক যে একটা সংকট তৈরি হতে পারে সেটি নিয়ে তারা আসলে মূলত শঙ্কা প্রকাশ করেছেন। আর যেটি হচ্ছে যে মানে আমরা ইউরোপে এমনিতেও আমরা দেখছি যে আ মানে এই খামেনির কথা বলছিলেন যে তাকে তার হত্যার পরে বা তাকে এই হামলায় তার মৃত্যুর পরে আমরা যেটি দেখেছি যে এখানে নানা পক্ষে বিপক্ষে নানান রকমের মিছিল সারা আ বিশ্বেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সেটা ইউরোপেও দেখেছি। অনেকে সেটি নিয়ে তার বিরোধীরা তারা সেটা আনন্দ করেছেন। এবং একই সঙ্গে যারা তার সমর্থক তাদেরকে আমরা দেখেছি যে এটার বিরুদ্ধে তারা একরকমের সমাবেশ করেছেন। তো এইরকম একটি মিশ্র অবস্থান আমরা ইউরোপেও দেখছি। ইউরোপের নেতৃত্ববৃন্দের মধ্যে যেমন দেখছি, রাষ্ট্রীয়ভাবে দেখছি এবং একই সঙ্গে আ উম জনগণ কিংবা অভিবাসী যারা থাকেন তাদের মধ্যেও আমরা দেখছি। ধন্যবাদ জুবাইর আহমেদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আলোচনায় যোগ দিয়েছিলেন সহকর্মী জুবাইর আহমেদ এবং আরাফাতুল ইসলাম বন অফিস থেকে। এছাড়া ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান, যিনি যোগ দিয়েছিলেন ঢাকা থেকে। আর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সমীতা চক্রবর্তী। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।